আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা বায়োলজি নবম শ্রেণী ক্লাসটা নিব। তো দেখো, আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম জীবকোষ ও টিস্যু। তো জীবকোষ ও টিস্যু আমরা উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে প্রকারভেদ করেছিলাম। তো এখানে দেখো, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে উদ্ভিদ কোষের যে প্রকারভেদটা আমরা করেছি সেটা মোটামুটি আমাদের হয়েছে। এরপর আমরা প্রাণী টিস্যু শুরু করেছিলাম। প্রাণী টিস্যুর মধ্যে আমাদের ছিল আবরণী টিস্যু ছিল, তারপরে যোজক টিস্যু ছিল, পেশি টিস্যু ছিল, স্নায়ু টিস্যু ছিল। আজ আমরা স্নায়ু টিস্যু নিয়ে আলোচনা করব। আচ্ছা, স্নায়ু টিস্যু কী সেটা আমরা দেখি। স্নায়ু টিস্যু হচ্ছে নার্ভ টিস্যু, নার্ভ অর্থাৎ অনুভূতি সম্পন্ন যে টিস্যুটা, ঠিক আছে, মূলত এটাই হচ্ছে তার মিনিংস। আচ্ছা, কাকে বলে সেটা দেখি। দেহের বিশেষ সংবেদী কোষ নিউরন বা স্নায়ু কোষগুলো একত্রে স্নায়ু টিস্যু গঠন করে, এটাই হচ্ছে এটার মূলত সংজ্ঞা। তো নিউরনটা কি সেটা আমরা দেখব। নিউরন হচ্ছে একটা সংবেদী অঙ্গ, অর্থাৎ স্নায়ু টিস্যুর একককে বলা হয় নিউরন। আচ্ছা, এই যে নিউরনটা এটা কোথায় থাকে? এটা হচ্ছে এই নার্ভ টিস্যুর একক, অর্থাৎ স্নায়ু টিস্যুর একক হচ্ছে এই নিউরন। আমি একটা ফিগার রেখেছি তোমাদের বোর্ডে, দেখো এই যে ফিগারটা তোমরা অনেকেই পরিচিত, যেহেতু বায়োলজির স্টুডেন্ট আমরা। তো মোটামুটি এই ফিগারটা দেখলে আমরা বুঝতে পারছি এটা একটা নিউরন, এবং নিউরন মানেই সংবেদী অঙ্গ, তাই তো? আচ্ছা, এই যে সংবেদী অঙ্গ এর গঠন সম্পর্কে আমরা মোটামুটি একটু জানি, তারপরও আজকে আমরা একটু ডিটেলস আলোচনা করব। আমাদের দেহে যে স্নায়ু টিস্যু পরিবেশের সাথে যে উদ্দীপনা, যেমন তাপ, স্পর্শ, চাপ ইত্যাদি গ্রহণ করে দেহের ভিতরে যে মস্তিষ্কে বহন করে নিয়ে যায়, এবং মস্তিষ্কে বিশ্লেষণের পর একটা সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে, ঠিক আছে। এই যে সিদ্ধান্তটা মস্তিষ্কের পর মস্তিষ্ক যে আমাদের অনুভূতি সম্পন্ন, অর্থাৎ অনুভূতির জায়গায়, সেটাই হচ্ছে এই নিউরন বা টিস্যু। আচ্ছা, এই যে অনুভূতিটা কি করে সম্ভব? ধরো তুমি বসে আছো, বা তোমার শরীরের কোনো একটা স্থানে যদি একটা মশা কামড় দেয়, তাহলে ধরো হাতে একটা মশা স্পর্শ করলো, তাহলে তুমি সাথে সাথে সেটা মস্তিষ্কে বুঝতে পারো। কিভাবে বুঝতে পারো? এই যে নিউরনটা কি করে, নিউরনটা এই সংবেদী অঙ্গের মাধ্যমে তোমার মস্তিষ্কে বার্তা বহন করে যে একটা মশা তোমার গায়ে বসেছে, ঠিক এরকম। আচ্ছা, এবার আমরা দেখব নিউরনের গঠন কি। নিউরনের মূলত গঠন হচ্ছে, নিউরনের দুইটা অংশ থাকে। একটা আদর্শ নিউরনের তিনটা অংশ থাকে। একটা হচ্ছে ডেনড্রাইট, একটা হচ্ছে কোষ দেহ, আর একটা হচ্ছে অ্যাক্সন। তিনটা অংশ থাকবে নিউরনের। আচ্ছা, নিউরনটা দেখি আমরা প্রথমে। নিউরনের তিনটা অংশ থাকে। একটা হচ্ছে কোষ দেহ, একটা হচ্ছে ডেনড্রাইট, আর একটা হচ্ছে অ্যাক্সন বা নিউক্লিয়াস বা অ্যাক্সন। আচ্ছা, নিউরনের তাহলে কয়টা অংশ থাকছে? আমরা তিনটা অংশ দেখছি। একটা হচ্ছে কোষ দেহ, একটা ডেনড্রাইট, আর একটা হচ্ছে অ্যাক্সন। আচ্ছা, এই ছবিতে আমরা কোষ দেহ দেখব, ডেনড্রাইট দেখব এবং অ্যাক্সন দেখব। আচ্ছা, এখানে দেখো ইন্ডিকেট করে দিয়েছি আমি, এই যে ফিগারটা আমরা চতুর্ভুজাকৃতি যে অংশটা দেখছি, এটা হচ্ছে কোষ দেহ, আমরা ইন্ডিকেট করেছি। আচ্ছা, এরপরে যে লম্বা যে অংশটা কিছুটা ভাগ ভাগ হয়ে আসছে, সেটাকে আমরা অ্যাক্সন চিহ্নিত করেছি। আর একটা যেটা অংশ, অর্থাৎ জালিকাকার যে অংশটা, অর্থাৎ কোষ দেহ থেকে যে জালিকাকার অংশটা বেরিয়ে আসছে, সেটাকে আমরা ডেনড্রন বা ডেনড্রাইট হিসেবে চিহ্নিত করেছি। এখন আমরা দেখব কোনটা ডেনড্রাইট, কোনটা ডেনড্রন। আচ্ছা, এটা আর কি আছে সেটা আমরা একটু দেখি। এই যে নিউরন, এই নিউরনের মধ্যে আর কি আছে? কোষের সাইটোপ্লাজমে আছে। আচ্ছা, নিউরনটা কেমন দেখতে? বহুভুজাকৃতির এবং নিউক্লিয়াস যুক্ত। এটা কেমন হবে? বহুভুজাকৃতি, সাইটোপ্লাজম যুক্ত এবং নিউক্লিয়াস যুক্ত। আচ্ছা, তাহলে এটা কেমন? এটা হচ্ছে বহুভুজাকৃতি দেখতে এবং নিউক্লিয়াস যুক্ত, ঠিক আছে, এবং সাইটোপ্লাজম আছে। সবগুলো ইনফরমেশন বোর্ডে লেখা পসিবল না, সেটা আমি একটু মুখে বলে দিই। এটা দেখতে কেমন? বহুভুজাকৃতি এবং নিউক্লিয়াস যুক্ত। কোষের সাইটোপ্লাজম
সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া থাকে, গলজি বডি থাকে, রাইবোজোম থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, যেটা আমরা একটা উদ্ভিদ কোষ বা একটা প্রাণী কোষের মধ্যে পড়েছিলাম, তাই না? উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে দুটাতে এই জিনিসগুলো ছিল। সো এটাও একটা কোষ, এটা যেহেতু প্রাণী কোষ সেহেতু এখানে তোমার সেল ওয়াল, সেলুলোজ নিয়ে মতো কোনো সেল ওয়াল থাকবে না। বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো মোটামুটি থাকার কথা। তার মধ্যে কি কি আছে? তার মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া আছে, গলজি বডি আছে, রাইবোজোম আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, নিউক্লিয়াস যুক্ত সাইটোপ্লাজম আছে, বহুভুজাকৃতির দেখতে। আচ্ছা, এই যে নিউরনটা, এই যে সাইটোপ্লাজমে সক্রিয় সেন্ট্রিওল থাকে না, আমরা একটা বিশেষ ইনফরমেশন জানি, যেটা হচ্ছে তোমার প্রাণীকোষে থাকে, যে প্রাণীকোষের তোমার সেন্ট্রিওল থাকে, কিন্তু এই যে নিউরনে কিন্তু সেন্ট্রিওল থাকে না। তাহলে আমরা একটা বিশেষ ইনফরমেশন কি রাখতে পারি? সেন্ট্রিওল থাকে না, সেন্ট্রিওল থাকে না। আচ্ছা, এই যে সেন্ট্রিওলটা কি করবে? সেন্ট্রিওল না থাকে নিউরন বিভাজিত হয় না। যেহেতু সেন্ট্রিওল নাই সেহেতু আমরা দেখেছি যে মাইটোসিস মিওসিস ডিভিশনের সময় প্রাণী কোষে সেন্ট্রিওলের বিশেষ পরিচিত আছে বা বিশেষ একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এটা কোষ বিভাজনে সহায়তা করে সেন্ট্রিওলটা, কিন্তু নিউরনে কোনো সেন্ট্রিওল না থাকায় এটা বিভাজিত হয় না, যার কারণে এটা ক্ষুদ্র ক্ষুদ্র শাখাযুক্ত এবং দেহকোষের চারিদিকে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা থাকে। দেহকোষ দেখো, দেহকোষের পাশে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা জালিকাকার গঠন হয়েছে, যেটা কিনা আমাদের আরেকটা নিউরনের সাথে সংযোগ সাধন করবে, তাই অর্থাৎ সংযোগ স্থাপন করবে। আচ্ছা, এটাও আমরা দেখব কিভাবে সংযোগ স্থাপন করতেছে এবং কিভাবে এটা অন্য একটা নিউরনের সাথে তোমার সংবাদ প্রেরণ করতেছে, সেটাও দেখব। আচ্ছা, এবার দেখো আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে এই যে নিউরনটা, এর চারিদিকে ক্ষুদ্র ক্ষুদ্র শাখাযুক্ত প্রলম্বিত কিছু অংশ থাকবে। এই প্রলম্বিত যে অংশটা, সেই অংশটার নাম দিব আমরা ডেনড্রাইট, অর্থাৎ কোষ দেহ থেকে যে অংশটা বেরিয়ে আসবে শাখাযুক্ত, সেটার নাম দিব আমরা ডেনড্রাইট। আচ্ছা, এই ডেনড্রাইটটা যখন আরও শাখান্বিত হয়ে যাবে তখন নাম হবে, যখন কোষ দেহ থেকে একটা শাখা আমরা পাবো, সেই শাখাগুলোর নাম দিব আমরা ডেনড্রন। অর্থাৎ এটা কোষ দেহটা আমরা দেখলাম যে কোষ দেহের মধ্যে কি কি আছে, সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস যুক্ত, সেন্ট্রিওল থাকে না, তারপরে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গলজি বডি আছে, রাইবোজোম আছে, ইত্যাদি আছে, নিউক্লিয়াস আছে। এবার কোষ দেহ থেকে যে শাখা প্রশাখাত অংশ বেরিয়ে আসবে সেটাকে আমরা ডেনড্রন বলছি। ডেনড্রন থেকে যে শাখা প্রশাখা অংশযুক্ত বেরিয়ে আসবে সেটাকে আমরা ডেনড্রাইট বলছি। আচ্ছা, ডেনড্রাইটটা কি করবে? ডেনড্রাইট একটা শাখাযুক্ত অংশ। আচ্ছা, এরপরে আমরা যে অংশটা দেখছি, পরের স্টেপে আসি, অর্থাৎ ডেনড্রনের পরে, অর্থাৎ কোষ দেহর পর থেকে একেবারে নিচ পর্যন্ত যে অংশটা আমরা দেখব, সেই অংশটার নাম হচ্ছে অ্যাক্সন। আচ্ছা, এই যে ডেনড্রাইটটা অসংখ্য, ঠিক আছে, সংখ্যা একাধিক হতে পারে, এক হতে পারে, একাধিক হতে পারে। নিউরনের কোষ দেহ থেকে একটি লম্বা স্নায়ুতন্ত্র পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে সংযুক্ত থাকে, তাকে অ্যাক্সন বলে। অর্থাৎ এই যে ডেনড্রাইটটা, এই ডেনড্রনটা বা ডেনড্রাইটটা পরবর্তী আরেকটা ডেনড্রাইটের সাথে সংযুক্ত হবে, কিন্তু যে সংযুক্ত থাকার জন্য যে মাধ্যমটা দরকার আছে, সেটা একটা অংশ আছে, যে অংশটার নাম আমরা অ্যাক্সন বলতেছি। আচ্ছা, এই অ্যাক্সনে কি থাকবে? অ্যাক্সনে কিছু ভাঁজ অংশ থাকবে, যে অংশটার নাম আমরা র্যানভিয়ার গর্ভ দিয়েছি। অর্থাৎ কেমন থাকবে ভাঁজ অংশটা? আমরা জাস্ট এখানে একটু দেখি। ধরো যদি এটা হয় র্যানভিয়ার নিউরনের সুতা, তাহলে র্যানভিয়ারের পর্বটা ঠিক এমন আসবে, এরকম। ঠিক এখানে একটা খাঁজ থাকবে, খাঁজের পরে আর একটা অংশ আসবে, তাহলে দুটো অংশ মিলে একটা র্যানভিয়ার পর্ব হবে। দুটো অংশের মিডলে যে অংশটা থাকবে সেটা হচ্ছে র্যানভিয়ার পর্ব। আচ্ছা, এরপরে যে অংশটা আসতেছে র্যানভিয়ার পর্বর পরে আবার আমাদের কিছু অ্যাক্সনের প্রান্ত থাকবে। অ্যাক্সনের প্রান্ত এটা কি করবে? আবার এই ডেনড্রাইটের সাথে সংযুক্ত হওয়ার জন্য কিছু জালিকাকার অংশ তৈরি করবে, যেটা হচ্ছে অ্যাক্সন প্রান্ত নামে আমরা বলতে পারি। আচ্ছা, অ্যাক্সনের যে অংশটা এটাও আবার জালিকাকার, ঠিক ডেনড্রাইটটা যেমন জালিকাকার ঠিক তেমন। আচ্ছা, অ্যাক্সনের সাথে আরেকটা ডেনড্রাইটের সংযোগ হবে। সংযোগ হওয়ার ফলে কি হবে? একটা অ্যাক্সন এবং অন্য একটা ডেনড্রাইটের সংযোগ সাধন হবে। আচ্ছা, দুটি নিউরনকে প্রাথমিক অবস্থায় অ্যাক্সন পরবর্তী ডেনড্রাইটের সাথে একটি স্নায়ুসন্ধি গঠন করে,
তাকে সিন্যাপস বলে। শব্দটা কি? সিন্যাপস। আচ্ছা, এই সিন্যাপসটা কি? সিন্যাপসটা হচ্ছে এই যে একজনের প্রান্তটা, এই একজনের প্রান্তটা ডেনড্রাইটের প্রান্তর সাথে সংযুক্ত হবে, অর্থাৎ পাশাপাশি অবস্থান করবে কিন্তু ওরা টাচ করবে না। জিনিসটা এমন, আমি পরবর্তী যে ছবিটা আছে সেই ছবিটাতে দেখাবো। কিন্তু জিনিসটা যদি এটা হয় ডেনড্রাইট, এখানে একজনের প্রান্ত, মনে করো এখানে আরেকটা নিউরন, সরি আচ্ছা, এরপর আমি ছবিটা আঁকে দিচ্ছি। আচ্ছা, মূলত কথা হচ্ছে একটা ডেনড্রাইটের প্রান্ত আর একটা একজনের প্রান্ত যদি সংযোগ হয় তখন সেটাকে আমরা সিন্যাপস বলবো। এটাই মূলত একটা নিউরনের মূলত একটা অংশ। এই যে স্নায়ু টিস্যু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্ক প্রেরণ করে এবং মস্তিষ্ক তাকে সাড়া দেয়। উচ্চতর প্রাণীতে এই স্নায়ু টিস্যু স্মৃতি সংরক্ষণ করে, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করে এবং কি করে, দেহের সমন্বয় সাধন করে। মূলত এই যে নিউরনের কাজ হচ্ছে স্মৃতি সংরক্ষণ করা, দেহের স্নায়ু তাড়না উদ্দীপনা গ্রহণ করা এবং উদ্দীপনাটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া শরীরের মধ্যে, অর্থাৎ একটা দেহের মধ্যে থেকে এক স্থান থেকে অন্য স্থানে যে উদ্দীপনা সাড়াটা প্রদান করে সেটাই এই নিউরনের দ্বারা সম্ভব হয়। তাহলে একটা নিউরন একটা বিশেষ কাজ করতেছে, সেটা হচ্ছে স্নায়ু টিস্যুর যে মেইন জিনিসটা সেটা হচ্ছে নিউরন, এবং নিউরনের এই স্নায়ু টিস্যুটা আমাদের শরীরে একটা ইম্পর্টেন্ট কাজ করবে। আচ্ছা, এটা আমি আরেকটু রিপিট করবো, তারপর একটু ডিটেলস বলবো। আচ্ছা, খেয়াল করো, সর্বপ্রথম আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে জীবকোষের টিস্যু, স্নায়ু টিস্যু আমরা পড়ছিলাম, নার্ভ টিস্যু যেটাকে বলা হয় নার্ভ, ঠিক আছে। এই নার্ভের যে হেডকোয়ার্টার কেন্দ্রবিন্দুটা হচ্ছে মস্তিষ্ক। আচ্ছা, এই নার্ভ টিস্যুর একক হচ্ছে নিউরন, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র একক দিয়ে, যেমন পরমাণু হচ্ছে পরমাণু থেকে, অণু থেকে আমরা বিভিন্ন রকম পদার্থ পাই, ঠিক তেমন নিউরন, অনেকগুলো নিউরন একত্রিত হয়ে আমরা এই নার্ভ টিস্যু বা স্নায়ু টিস্যু পাচ্ছি। নিউরনকে কয়টা ভাগে ভাগ করা হয়, অর্থাৎ এই নিউরনের দেহকোষ, তারপরে এক্সন আমরা দেখতেছি, এক্সন, প্রান্ত, র্যানভিয়ার পর্ব, নিউক্লিয়াস, ডেনড্রাইট, এই যে জিনিসগুলো আমরা দেখতেছি, এটাকে মূলত কয় ভাগে ভাগ করা হয়েছে? 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কোষ দেহ, একটা হচ্ছে ডেনড্রাইট, একটা হচ্ছে এক্সন। এটা দেখতে কেমন? এটা দেখতে বহুভুজাকৃতির, নিউক্লিয়াস যুক্ত, এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়া আছে, গলজি বডি আছে, রাইবোজোম আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এবং নিউরনের সাইটোপ্লাজমে সক্রিয় সেন্ট্রিওল থাকে না। একটা বিশেষ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে সক্রিয় কোনো সেন্ট্রিওল থাকবে না। কি কি থাকবে? নিউক্লিয়াস থাকবে, তারপরে তোমার মাইটোকন্ড্রিয়া থাকবে, গলজি বডি থাকবে, রাইবোজোম থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, কিন্তু কোনো সেন্ট্রিওল থাকবে না। আচ্ছা, এই যে সেন্ট্রিওল না থাকার কারণে কী হবে? এটা বিভাজিত হতে পারবে না। সেন্ট্রিওল থাকার কারণে কিন্তু একটা কোষ বিভাজিত হতে পারে। আমরা দেখেছিলাম, এটা একটু মুছে দিই তাহলে। আচ্ছা, আমরা কি দেখেছিলাম? যখন মাইটোসিস বিভাজন হয়, তখন কি হয়? একটা কোষ থেকে অন্য একটা কোষে বিভাজন হচ্ছিল, তাই না? এই যে বিভাজনটা ছিল, এখানে একটা সেন্ট্রিওল ছিল, তাই তো? এখানে একটা সেন্ট্রিওল ছিল যেটা কিনা অ্যাস্টার রে বিচ্ছিন্ন করছিল, তাই তো? আমরা মাইটোসিস মিওসিসের যে অংশটা, এখানে কি ছিল? ক্রোমোজোমগুলো ছিল। এটা হচ্ছে সেন্ট্রোজোম, এটা ক্রোমোজোম, এটা তোমার সেন্ট্রিওল ছিল, যেটার কারণে প্রাণী কোষে এই সেন্ট্রিওলের কারণে তোমার বিভাজিত হতে পারতেছিল। মাইটোসিসে এটা হচ্ছে মেটাফেজ স্টেজ, যে স্টেজটা আমি এঁকেছি। এখন এই মেটাফেজ স্টেজে ওরা ভাঙতেছিল, অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, যে ভাগগুলো আমরা দেখেছি, সেখানে কি করবে? সেন্ট্রিওলের কারণে কিন্তু বিভাজিত হতে পারে, কিন্তু এখানে কি করবে? সেন্ট্রিওল, যেহেতু তোমার নিউরনে সেন্ট্রিওল না থাকার কারণে বিভাজিত হতে পারবে না।
আচ্ছা, এরপর আমরা দেখব যে এই যে আমরা যে অংশটা দেখছি দেহকোষে আমরা কি কি পাচ্ছি। দেহকোষে পাচ্ছি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস ইত্যাদি পাচ্ছি। এখন দেখো এই যে দেহকোষ থেকে কিছু শাখা প্রশাখা বেরিয়ে আসছে, যে শাখা প্রশাখাগুলোকে আমরা ডেনড্রন বলছি। এই ডেনড্রনটা কি করছে, ডেনড্রন থেকে যখন আবার শাখা প্রশাখিত হচ্ছে তখন তাকে আমরা ডেনড্রাইট বলছি। আচ্ছা, এরপরে এই ডেনড্রাইট এবং ডেনড্রাইট পর্যন্ত গেল, এরপরে একটা ডেনড্রাইটের সাথে যখন আর একটা ডেনড্রাইটের সংযোগ হবে সেই সংযোগটা সাধন করার জন্য আর একটা একজনের দরকার হয়, যেটাকে আমরা একজন নামে পরিচিত। আচ্ছা, এই একজনটার মধ্যে আমার ভাগ আছে। একজনটাকে মাঝে যে মিডিল যে অংশটা, অর্থাৎ একজনটা যদি এটা যদি নিউরনের সুতা হয় তাহলে একজনটা ঠিক এরকমভাবে বিভাজিত হয়ে যাবে, ঠিক আছে, এরকম বিভাজিত হয়ে যাবে। তো এইটা দুইটা একজনের মাঝে অর্থাৎ দুইটা পর্বের মাঝে যে অংশটা সেটাকে আমরা র্যানভিয়ার পর্ব বলছি। প্রত্যেকটাকে তাহলে র্যানভিয়ার বলতেছি। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখছি, একজনের যে প্রান্তে অর্থাৎ র্যানভিয়ার পর্ব যেখানে শেষ হয়েছে এই প্রান্তে কিছু শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে। এই শাখা প্রশাখাগুলোকে আমরা কি বলছি, একজন প্রান্ত বলছি। এই একজন প্রান্ত কি করবে, এই একজন প্রান্ত আবার একটা ডেনড্রাইটের সাথে সংযুক্ত হবে। কিভাবে সংযুক্ত হবে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এখানে যদি আমরা আর একটা তোমার নিউরন আঁকার চেষ্টা করি তাহলে কেমন হবে। একটা নিউরন যদি আমরা আঁকি, নিউরনটা খুবই ইজি, খুবই ইজি আঁকা। আচ্ছা, এটা অনেক বড় বড় হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই, আমরা অনেক ছোট ছোট করেও আঁকতে পারি। আচ্ছা, এখানে দেখো কিছু অংশ আসবে যেটা কিনা আমরা জালিকা গঠন করব। আচ্ছা, এই জালিকার সাথে অর্থাৎ এই যে একজন, যেহেতু এটা হচ্ছে নিউক্লিয়াস তাহলে এটা কোষ দেহ, তাহলে এটা হচ্ছে ডেনড্রন, এটা ডেনড্রাইট, এটা আগে আমরা যেটা বিশেষভাবে আলোচনা করেছি, এটা হচ্ছে নিউরনের কোষ দেহ, এটা নিউক্লিয়াস, এখানে সাইটোপ্লাজম আছে যেটা আমরা ইন্ডিকেট করছি না, এটা হচ্ছে তোমার ডেনড্রন, তারপর হচ্ছে ডেনড্রাইট। তো ডেনড্রাইট তারপরে যে অংশটা আছে সেটা হচ্ছে একজন, একজনের পর আসছে একজন প্রান্ত। তো একজনের প্রান্তর যে অংশটা জালিকাটার অংশ এবং ডেনড্রাইটের যে অংশটা এখানে একটা সংযোগ সাধন করবে, কিন্তু এটা অ্যাটাচড হবে না, এখানে জাস্ট একটা ইলেকট্রনিক যে একটা আকর্ষণ সেটা থাকবে, ঠিক আছে, অর্থাৎ চুম্বকের মতো, ঠিক আছে, ইলেকট্রনিক আকর্ষণটা থাকবে, কিন্তু পাশাপাশি যেমন এটার সাথে এটা সংযোগ হবে না, ঠিক আছে, সংযোগ না হয়ে কি করবে, একটু দূরে থাকবে, কিন্তু এরা দেখা যাচ্ছে যে সংযোগ হয়েছে কিন্তু এরা সংযোগ হচ্ছে না। যে অংশটা এই যে পজিশনটা, এই পজিশনটার নাম হচ্ছে সিন্যাপস। কি নাম? সিন্যাপস। এই অংশটার নাম হচ্ছে সিন্যাপস। আচ্ছা, এই অংশটাকে আমরা কিভাবে বলতে পারি, দুইটি নিউরনকে প্রাথমিক অবস্থায় একজন এবং পরেরটি ডেনড্রাইটের মধ্যে একটি স্নায়ুসন্ধি গঠন করে, যাদেরকে আমরা সিন্যাপস বলছি। তোমাদের পাঠ্য বইয়ের নবম অধ্যায়ে নিউরন সম্বন্ধে আরও ডিটেলস আলোচনা করা আছে, যেটা আমরা আগেও আলোচনা করেছি, আবার করব। আচ্ছা, দেখো তোমাদের পাঠ্য বইয়ের দশম অধ্যায়ে যে তোমার অধ্যায়টা আছে, যে দশম অধ্যায়ের যে অংশটা অর্থাৎ উদ্ভিদের সমন্বয় কোঅর্ডিনেশন যে অধ্যায়টা আছে, এখানে দেখো সিন্যাপস খুব সুন্দর করে দেওয়া আছে, যেটা তোমরা দেখতে পাবে, যেটা দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়, খুব ভালো করে দেখো। এখানে দুইটা অংশ কিন্তু সংযুক্ত হয়নি, কিন্তু কাছাকাছি অবস্থান করে, অর্থাৎ তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে স্নায়ু তাড়নার প্রবাহর মাধ্যমে এই অংশটা সংযুক্ত থাকবে, অর্থাৎ অ্যাটাচড হবে না, ঠিক আছে।
এই যে অ্যাটাচড না হওয়ার ফলে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে স্নায়ু তাড়নার প্রবাহ সংযুক্ত থাকবে, এটাই হচ্ছে সিন্যাপস। অর্থাৎ একটি নিউরনের একজনের টার্মিনালের সাথে দ্বিতীয় একটি নিউরনের ডেনড্রাইটের সরাসরি সংযুক্ত থাকে না, এই সূক্ষ্ম ফাঁকা সংযোগস্থলকে বলা হয় সিন্যাপস। অর্থাৎ এই যে সূক্ষ্ম যে ফাঁকা যে সংযোগ, এখানে আমরা অনেক বড় ফাঁকার স্থান দেখিয়েছি, কিন্তু এটা কিন্তু খুব সূক্ষ্ম, অর্থাৎ খুবই সূক্ষ্ম এবং কাছাকাছি থাকবে না, ঠিক আছে, দুটো অ্যাটাচ থাকবে না, এটাকে বলা হয় সিন্যাপস। প্রকৃতপক্ষে অবস্থিত দুটি নিউরনের সন্ধিস্থল হলো সিন্যাপস, এবং সিন্যাপসের টার্মিনাল সিন্যাপসের মধ্যে তড়িৎ রাসায়নিক বা ইলেকট্রোকেমিক্যাল পদ্ধতিতে স্নায়ু টার্নার প্রবাহিত হয়। সিন্যাপসে নিউরোহিউমার নামক একটা তরল পদার্থ থাকে। এই যে সিন্যাপসটা, এখানে নিউরোহিউমার নামে একটা তরল পদার্থ, নিউরোহিউমার নামে একটা তরল পদার্থ থাকে, যেটা কিনা দুটার মধ্যে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে স্নায়ু তাড়না সৃষ্টি করে। তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে উদ্দীপনা সৃষ্টি করে, ঠিক আছে, তড়িৎ প্রবাহ তাড়না সৃষ্টি করে, আচ্ছা, এই যে নিউরনটা কোথায় থাকে? এই সিন্যাপসের মধ্যে থাকবে, এবং কি করবে, নিউরোহিউমারটা তরল পদার্থ, তো একটা নিউরোহিউমার একটা তরল পদার্থ এই সিন্যাপসের মধ্যে থাকে, যে সিন্যাপসের মধ্যে থেকে কি করবে, তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে তাড়না সৃষ্টি করবে, এবং উদ্দীপনার ফলে, অর্থাৎ তাড়না মানে কি, উদ্দীপনার ফলে একটা নিউরন থেকে উদ্দীপনা অন্য একটা নিউরনে বিশেষভাবে প্রবাহিত হবে। এভাবে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এভাবে একটা জালের মতো সৃষ্টি করবে, যেটাকে আমরা স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে থাকি। আচ্ছা, এই যে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু কিন্তু মস্তিষ্কের মূল কেন্দ্রকে বলা হয় মস্তিষ্ক, এবং এটা সমস্ত দেহে সঞ্চালিত থাকে এবং সমস্ত দেহে একটা জালের মতো স্থান সৃষ্টি করে রাখে। তাহলে আমরা সর্বশেষে যেটা দেখতে পাচ্ছি, এই যে সিন্যাপসটা, অর্থাৎ একজনের টার্মিনাল সিন্যাপসের মধ্যে দিয়ে যে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে স্নায়ু তাড়না প্রবাহিত হয়, এই সিন্যাপসে কি করবে, নিউরোহিউমার নামক তরল পদার্থ থাকবে, যেটা আমরা একটু আগেই বললাম। কোনো একটি নিউরনের মধ্য দিয়ে এই যে স্নায়ু তাড়না প্রবাহিত হয়ে সিন্যাপস অতিক্রম করে পরবর্তী নিউরনে যায়, অর্থাৎ এর ভিতর দিয়ে স্নায়ু উদ্দীপনা বা স্নায়ু তাড়না একদিকে প্রবাহিত হয়। মানুষের মস্তিষ্কে প্রায় 100 বিলিয়ন নিউরন আছে। কত বিলিয়ন? 100 বিলিয়ন। মানুষের মস্তিষ্কে 100 বিলিয়ন নিউরন আছে। তাহলে মস্তিষ্ক 100 বিলিয়ন, 100 বিলিয়ন নিউরন আছে মস্তিষ্কে। আমাদের মানবদেহের মস্তিষ্কে প্রায় 100 বিলিয়ন নিউরন থাকে। প্রতিটি নিউরন অন্য 7 থেকে 10,000 নিউরনের সাথে সিন্যাপস গঠন করে। প্রত্যেকটা নিউরন কী করবে? 7 থেকে 10,000 অন্য নিউরনের সাথে সিন্যাপস গঠন করবে। এখন এই যে 7 থেকে 10,000 নিউরনের সাথে এক একটা নিউরন সংযোগ সাধন করতেছে, এই নিউরনের প্রধান কাজ উদ্দীপনা বহন করে। অনুমতিবাহী সংবেদী নিউরন গ্রাহক অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এবং মোটর বা অজ্ঞাবাহী নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কার্যকরী অঙ্গে প্রেরণ করবে। এটাই মূলত এই মস্তিষ্কে যে 100 বিলিয়ন নিউরন থাকে ধারণা করা হয়, সেটা মূল কাজ। আচ্ছা, এটা আমরা একটু ডিটেলস আর একটু রিভিউ করি। আমরা আজকে যেটা করলাম সেটা হচ্ছে আমরা পড়ছিলাম স্নায়ু টিস্যু বা স্নায়ু টিস্যুর একক নিউরন, সেটা সম্বন্ধে। স্নায়ু টিস্যু বা স্নায়ু টিস্যুর একক নিউরন সম্বন্ধে মোটামুটি আমরা পড়লাম। এরপরে ক্লাসে আমরা নেক্সট কিছু নিয়ে আলোচনা করব। তো আজ এই পর্যন্ত থাক, তোমরা একটু ডিটেলস পড়বে বাসায়। এটা যতটুকু আমরা পড়লাম তারপর থেকে কন্টিনিউ করব। বাসায় একটু ট্রাই করলে মোটামুটি এর পরের অংশটা তোমরা পারবে। পরের অংশটা আমরা দেখিয়ে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।